আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে অনেকদিন পরে আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হওয়া। আজকের ভিডিওতে আমি মূলত ছোট ছোট কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, যেমন আপনার 2024-এ ইউকে দিকে আসা উচিত হবে কিনা, ইউকের বর্তমান সিচুয়েশন কি, ডিপেন্ডেন্ট নিয়ে আপনারা অনেকেই কিছু কোশ্চেন্স করতেছেন কমেন্ট বক্সে, তো তারও একটা রেসপন্স দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। ব্যাংক স্টেটমেন্ট অর্থাৎ ইউকেতে ভিসা অ্যাপ্লিকেশনের সময় ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড কিছু কোশ্চেন্স আপনারা রেজ করেছেন, তো তারও একটা ছোট্ট করে আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো আশা করবো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতেই আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ মূলত আমার চ্যানেলে যে লাস্ট ভিডিওটা আমি আপলোড করেছিলাম আর এখন যে ভিডিওটা আমি আপলোড করব, এই দুইটা ভিডিওর মাঝে মোটামুটি একটা ভালো গ্যাপ পড়ে গেছে এবং এই গ্যাপটা আমার প্ল্যানে ছিল না। প্রফেশনাল রিজনে এখানে হচ্ছে ভালো অপরচুনিটি আসার কারণে আমি মূলত হচ্ছে এর মাঝে দুইটা জব চেঞ্জ করেছি এবং এই জব চেঞ্জের মাঝখানে ব্যস্ততা ছিল আর অনেক। তো এই কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার মতো সময় বা স্কোপ তৈরি করতে পারি নাই। এনিওয়ে, তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো যেমনটা বলেছিলাম 2024-এ ইউকে থেকে আসা উচিত হবে কিনা, ওয়েল এটা ডিপেন্ড করতেছে আপনার প্ল্যানটা কীরকম। আপনার যদি প্ল্যান হয়ে থাকে যে ভাইয়া অ্যাট এনি কস্ট আমি ইউকেতে সেটেল ডাউন করতেই হবে, আদারওয়াইজ আমার আমও যাবে ছাড়াও যাবে, আমার যত কিছু আছে তাও এটার পিছনে খরচ হয়ে যাবে এবং আমি যদি পড়াশোনা শেষ করে দেশে চলে আসি সেক্ষেত্রে হইতেছে আমি হিউজ একটা ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে যাব, অথবা আমার বিশাল একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাব। এই যদি হয় আপনার সিচুয়েশন, ইট ইজ নট দ্য বেস্ট টাইম টু কাম টু ইউকে। এখন এটা বলতে পারেন যে ভাই তাহলে ইউকের অবস্থা সামনে কোন দিকে যাচ্ছে সেটা ডিপেন্ড করবে 2025-এর যে ন্যাশনাল ইলেকশন, সেই ইলেকশনের কোন পার্টি আসতেছে ক্ষমতায় এবং তারা নতুন করে কি কি প্রপোজাল দিচ্ছে স্টুডেন্ট ভিসা রিলেটেড এবং পরবর্তী স্টুডেন্ট আফটার স্টাডি যে কি এরকম জবের ফেসিলিটি পাবে বা কি পাবে, এটা নিয়ে তারা কি নতুন রুলস বা ফেসিলিটিস নিয়ে আসতেছে তার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ আপনারা যদি কেউ ইউকেতে আসতে চান, খুব ক্লিয়ার কাট কথা হচ্ছে 2025 পর্যন্ত হোল্ড অন করেন বা ওয়েট করেন। আর যদি মনে করেন যে না আমি যাবো ইউকেতে পড়াশোনা করবো, এরপরে যদি আমি ইউকেতে কাজের স্কোপ পাই করবো, আদারওয়াইজ আমি চলে আসবো বাংলাদেশে, এতে আমার উপর ফাইন্যান্সিয়ালি বা মেন্টালি কোনো ইম্প্যাক্ট পড়বে না, দেন ইউ আর মোর দেন ওয়েলকাম টু কাম এবং হইতেছে এখানে স্টাডি করা এবং ফার্দার চেষ্টা করা। এখন এইগুলার মানে এই না যে হচ্ছে ইউকেতে এখন আসা মানে স্টাডি শেষে আপনি এখানে কোনো কাজের সুযোগ পাবেন না, অথবা এখানে ফার্দার সেটেলমেন্টের কোনো সুযোগ পাবেন না। সুযোগ এখনও রয়েছে, বাট সুযোগগুলো ডিফিকাল্ট হয়ে গেছে। যেমন এখানে যদি আমি আরও 6 মাস আগের কথাও বলি, এখানের কোম্পানিগুলা কাউকে স্পন্সর করতে গেলে 26,000 পাউন্ডের ইয়ারলি স্যালারি দেখানো লাগতো। এখন ক্ষেত্র বিশেষে স্যালারির অ্যামাউন্টটা আপ ডাউন করবে, যেমন কারো ক্ষেত্রে হয়তো বা সেটা হবে 26,000, কারো ক্ষেত্রে 28,000, কারো ক্ষেত্রে 29,000, কারো ক্ষেত্রে হয়তো বা 38,000, এরকম ক্ষেত্র বিশেষে এখন হইতেছে এটা ডিপেন্ড করবে যে কার স্যালারি রিকোয়ারমেন্টটা কীরকম হবে বা কোন ইন্ডাস্ট্রিতে স্যালারি রিকোয়ারমেন্টটা কীরকম হবে। তো এই যখন সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে এবং অনেক কোম্পানি তারা এখন আর প্রিফার করতেছে না ইন্টারন্যাশনাল এমপ্লয়িদেরকে হায়ার করা অথবা স্পন্সর করা। আমি মূলত বাসায় চলে আসছি, আমি গাড়িটা পার্ক করে তারপরে হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করতেছি। তো যেমনটা বলছিলাম, আপনার যদি এরকম প্ল্যান হয়ে থাকে যে ইউকেতে আসবো, পড়াশোনা করব এবং সেটেল ডাউন বা হচ্ছে ফার্দার কেরিয়ার নিয়ে ইউকেতে থাকতে পারলাম কি পারলাম না এটা আমাকে বোদার করবে না, দেন আপনার ইউকেতে আসা নিয়ে কোনো সমস্যা নেই, আসতে পারেন। আর যদি আপনার সিচুয়েশন এমন হয়ে থাকে যে আপনার ইউকেতে আসলে পড়াশোনার শেষে আপনার এখানে জব পাইতেই হবে, এখানে সেটেল ডাউন করতেই হবে, আদারওয়াইজ আপনার হাতে আর কোনো অপশন খোলা থাকবে না, সেই ক্ষেত্রে এই মুহূর্তে ইউকে আসাটা কনসিডার না করে একটু হোল্ড অন করাটা বেটার চয়েস মনে হবে আমার কাছে। আর যদি আপনি মনে করেন যে হচ্ছে আপনার ইউকে আসার প্ল্যান ছিল বা আপনি ইউকে আসার জন্য খুবই ডেডিকেটেড, আপনি আর কোনো কান্ট্রির কথা চিন্তা করতে পারেন না ফর হোয়াট এভার রিজন, যে আপনার হয়তো কোনো ফ্রেন্ডস আছে, ফ্যামিলি আছে, অথবা অন্য কোনো সুবিধা বা হচ্ছে প্ল্যান রয়েছে, সেক্ষেত্রে আপনি ইউকে আসতে পারেন। বাট একটা রিস্ক থাকে সেখানে যেটা হচ্ছে আপনি যদি এখানে অনার্স করতে আসেন অথবা মাস্টার্স করতে আসেন, ইন দ্য মিন টাইম হচ্ছে ইলেকশন হয়ে যাবে। ইলেকশন হওয়ার পরে নতুন কি রুলস আসে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে যে আপনারা এর পরবর্তী স্টেপটা
কি হবে অথবা কীরকম ফেসিলিটি পাচ্ছেন অথবা কীরকম চ্যালেঞ্জ ফেস করতেছেন। আশা করি মেসেজটা আপনাদের কাছে ক্লিয়ার। এরপরে যেই টপিকটা নিয়ে আপনারা অনেকেই কোশ্চেন রেজ করতেছেন তা হচ্ছে ডিপেন্ডেন্ট। তো ডিপেন্ডেন্ট নিয়ে যদি খুব স্ট্রেট ফরওয়ার্ড বলতে চাই, ডিপেন্ডেন্টের কিছু টার্মস রয়েছে। অর্থাৎ আপনি যদি স্টুডেন্ট বিষয়ে আসেন তাহলে একরকম, আপনি যদি ওয়ার্ক পারমিটে আসেন তাহলে আরেক রকম, এছাড়া আদার্স আরেকটা ক্যাটাগরি, আরও অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। যাই হোক, প্রাইমারিলি আমি স্টুডেন্টেরটাই বলি। আপনি যদি মাস্টার্স করতে আসেন তাহলে আপনার মেক শিওর করতে হবে আপনি রিসার্চ বেসড মাস্টার্সে আসতেছেন। সেক্ষেত্রে আপনি ডিপেন্ডেন্ট হিসেবে আপনার পার্টনার অর্থাৎ আপনার স্পাউস অথবা হাজব্যান্ড এবং সাথে সাথে আপনাদের বেবিদেরকে নিয়ে ইউকেতে আসতে পারবেন যারা 18 বছরের নিচে। এর সাথে সাথে আপনি যদি পিএইচডি করতে ইউকেতে আসেন তাহলে ডেফিনেটলি আপনি আপনার সাথে আপনার পার্টনার অর্থাৎ স্পাউস মানে হচ্ছে আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফ যাকেই আনতে চান আনতে পারবেন। এর সাথে সাথে আপনার 18 বছরের নিচে যারা থাকবে বাচ্চা, তাদেরকে নিয়ে ইউকে আসতে পারবেন। এইগুলো হচ্ছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। আর যদি ওয়ার্ক পারমিটে আসেন তাহলে হচ্ছে আপনার এমপ্লয়মেন্টকে ইনফর্ম করে আপনার উপর ডিপেন্ডেন্ট হিসেবে আপনার ডিপেন্ডেন্টদেরকে ইউকেতে আনতে পারবেন, অর্থাৎ আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফ এবং সাথে সাথে 18 বছরের নিচে যদি বেবি থাকে তারা। তো এই হচ্ছে দুইটা মেজর টার্ম। আমি খুব ক্লিয়ারলি বললাম কারা কারা আনতে পারবেন, কারা কারা আনতে পারবেন না। এটা কমেন্টে এক্সপ্লেন করতে গেলে অনেক লম্বা একটা কমেন্ট লিখতে হয়, যেটা কাইন্ড অফ হচ্ছে লেখার পরেও অনেকে বুঝেন না, হয়তো বা এরপরেও আরও কোনো কোশ্চেন্স থাকে। এই জন্য আমি খুব ক্লিয়ারভাবে বললাম যে ডিপেন্ডেন্টের সিচুয়েশনটা বর্তমানে কি, ভবিষ্যতে এটা চেঞ্জ হলেও হইতে পারে। যেমন 2025-এর পরে এখানে সবাই এক্সপেক্ট করতেছে এখানে অনেক রুলসই মডিফাই হবে অথবা আপডেট হবে। সেটা দেখা যাক, সেটা 2025 ফিউচারের কথা ফিউচারে দেখা যাবে এবং ওইরকম কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করবো ডেফিনেটলি। এরপরে আরেকটা জিনিস নিয়ে আপনারা অনেকে কোশ্চেন করেন, সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। পড়াশোনা করতে আসবো ইউকেতে, ভিসার অ্যাপ্লাই করবো, মানে আমার আনকন্ডিশনাল অফার লেটার পাওয়ার ক্ষেত্রে আমার ব্যাংক স্টেটমেন্টের কি কাজ এখানে। তো আপনার ব্যাংক স্টেটমেন্ট আনকন্ডিশনাল অফার লেটার পাওয়ার আগে অনেক ইউনিভার্সিটি চায়, সো দ্যাট আপনার কাজ ইস্যু করার পরে অর্থাৎ কনফার্মেশন অফ স্টাডির যে লেটারটা, এটা ইউনিভার্সিটি থেকে ইস্যু করার পরে আপনার যাতে আর কোনো রকম ব্যারিয়ার না ফেস করতে হয়। সো এটা অনেক ইউনিভার্সিটি চায়, সো এটার জন্য আপনার রেডি থাকা উচিত। এখন অনেকে কোশ্চেন্স করেন যে ভাইয়া কত টাকা দেখাইলে ভালো হবে, 30 লাখ রাখবো, 40 লাখ রাখবো, 20 লাখ, 10 লাখ, কত টাকা? টাকাটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার কোর্স এবং ইউনিভার্সিটির উপর। আপনার যদি ইন্ডিভিজুয়ালি আমাকে আউট অফ নো ওয়্যার জিজ্ঞেস করেন যে ভাই কত টাকা রাখবো, তাহলে তো এটা বলা যায় না। আমি যদি একটা নাম্বার বলেও দেই সেটা যে 100% রাইট হবে আপনার ক্ষেত্রে তারও কোনো গ্যারান্টি নেই। সো আপনি কিভাবে রাইট ক্যালকুলেশনটা পাবেন সেটা বলে দিচ্ছি। আপনার যে অফার লেটারটা পাচ্ছেন অথবা আপনি যেই কোর্সে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন, অবশ্যই অ্যাপ্লাই করার আগে আপনি ওখানে টিউশন ফিসটা দেখছেন কত টাকা। ধরে নিলাম ফর এক্সাম্পল টিউশন ফিসটা 13,000, 12,000, 15,000 হোয়াট এভার একটা টিউশন ফিসের অ্যামাউন্ট ওখানে থাকবে, যেটা আপনি অ্যাপ্লিকেশন করার আগেই আপনার জানার উচিত বা মানে জানার কথা। তো আপনি টিউশন ফিসটা জানেন, ওই 1 বছর আপনার যদি কোর্স 3 বছরের হয়ে থাকে, 2 বছরের হয়ে থাকে, 1 বছরের হয়ে থাকে, ডাজন্ট ম্যাটার। আপনি শুধু 1 বছরের টিউশন ফিসটা কাউন্ট করবেন ব্যাংক স্টেটমেন্টের জন্য। এর সাথে সাথে আপনার 1 বছরের লিভিং কস্ট, সেটা প্রতি বছর আপডেট হয়। এখনকার বর্তমানে লন্ডনে ভিতরে হইতেছে 12,000 পাউন্ডের মতো দেখালেই হয়, লন্ডনের বাইরে সম্ভবত 10,000 পাউন্ডের মতো দেখালেই হয়। সো আমি টু বি সেফ সাইড 12,000 পাউন্ডই ধরলাম। সো 12,000 পাউন্ড হচ্ছে আপনার লিভিং কস্ট, প্লাস হচ্ছে আপনার আরও 12,000 পাউন্ড ধরলাম আপনার টিউশন ফিসের অ্যামাউন্টটা কম বেশি হতে পারে, আপনারা চেক করে নেবেন আপনাদের সাবজেক্ট অনুযায়ী। সো ধরেন এই দুইটা টোটাল করে আপনার হলো 24,000 পাউন্ড। এর মধ্যে আপনি 6,000 পাউন্ড ভার্সিটিকে পে করে দিলেন বিফোর মানে আপনার কাজ লেটার আসলো। তাহলে আপনি এই 24,000 থেকে 6,000 পাউন্ড বাদ দিবেন, তাহলে থাকে 18,000 পাউন্ড। এই 18,000 পাউন্ড বাংলাদেশি টাকায় কনভার্ট করে প্লাস 500 পাউন্ড অ্যাড করতে পারেন টু বি ইন সেফ সাইড। তাহলে দেখা গেছে এই 18,500 পাউন্ড আপনি ব্যাংক স্টেটমেন্ট হিসাবে দেখাবেন। সেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হতে পারে 30 লাখ, হতে পারে 20 লাখ, হতে পারে 35 লাখ, হতে পারে 25 লাখ, কারণ রেট সবসময় আপ ডাউন করে। তো আশা করি এই ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটাও ক্লিয়ার হয়েছে। এবং এর সাথে সাথে আরেকটা কোশ্চেন ব্যাংক স্টেটমেন্ট জনিত যেটা অনেক রেজ হচ্ছে, সেটা হচ্ছে নামের ভুল। আপনি আপনার বাবার ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছেন, আপনার বাবা আপনাকে স্পন্সর করতেছে পড়াশোনার খরচের জন্য। তো এইখানে হচ্ছে আপনার বাবার নামের সাথে আপনার সার্টিফিকেটে আপনার বাবার নামের কিছু গরমিল রয়েছে, বানানের ক্ষেত্রে হয়ে থাকে। অর্থাৎ আপনার নামটা সেমই আছে, বাংলা বানানের সমস্যা, এটা সাধারণত কোনো সমস্যা করে না যদি ইংরেজি নাম সেম থাকে, কারণ যখন অ্যাপ্লিকেশন করবেন তখন সব ডকুমেন্ট ইংলিশেই লাগবে, বাংলায় কোনো ডকুমেন্ট লাগবে না। আর যদি কোনো কারণে ইংলিশ নামের মধ্যেও গরমিল থাকে 1-2 অক্ষরের, অথবা একটু নামের বানানের স্পেলিংটা একটু অন্যরকম হয়ে গেছে, তো এই ক্ষেত্রে আপনি বাংলাদেশের লয়ারের কাছে যাবেন, নোটারি পাবলিকেশনে আপনি গিয়ে একটা স্টেটমেন্ট নেবেন লয়ারের কাছ থেকে যে আপনার এই নাম এবং এই নামের ব্যক্তি একজন মানুষকেই রেফার করে,
এর সাথে সাথে এর পিছনে অ্যাটাস্টেশন করে দেবে 2টা ডকুমেন্ট। এই 2টা ডকুমেন্ট একটা মানুষকে রেফার করে, এরকম একটা ডকুমেন্ট, সেটা নোটারি পাবলিকেশন থেকে সম্ভবত বাংলাদেশি টাকায় 500 বা 1000 টাকা লাগতে পারে চার্জ করে, এর চেয়ে কম করতে পারে বা বেশি করতে পারে, ডিপেন্ড অন মানে লয়ারদের ফি কিরকম হয়ে থাকে বাংলাদেশে। এখন আমার একটু আইডিয়াটা কম আছে এই ব্যাপারে। সো এটা করায় তারপর হচ্ছে এটা আপনি ভিসা অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করলে আর কোনো সমস্যা হয় না। আমি এখন পর্যন্ত অনেকেরই দেখছি অ্যাপ্লিকেশন করছে এবং সবারই 100% ভিসা অ্যাপ্রুভ হয়েছে এবং কারোর এই রিজনে ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয় না। এখন যদি এরকম হয় মানে কারোর বাবার নাম হচ্ছে আপনার সার্টিফিকেটে একটা, আর বাস্তবে হচ্ছে ওনার বাবার নামটা সম্পূর্ণ অন্য কোনো নাম, সেই ক্ষেত্রে ইউ হ্যাভ এ প্রবলেম। সেক্ষেত্রে আপনার হয়তো বা আপনার ডকুমেন্ট ঠিক করতে হবে বাংলাদেশ এডুকেশন বোর্ড থেকে, অথবা আপনার বাবার ডকুমেন্ট ঠিক করতে হবে, কোনো একটা ঠিক করে তারপর অ্যাপ্লিকেশন করতে হবে। আদারওয়াইজ আপনি আপনার বাবাকে স্পন্সর হিসেবে দেখাইতে পারবেন না। এখানে আরেকটা রাস্তা আছে, যদি হইতেছে আপনার মানে মার নামের সাথে কোনো সমস্যা না থাকে, তাহলে মার অ্যাকাউন্টে টাকা রেখে আপনি দেখাইতে পারেন, 2 মাসের মতো টাকা রাখলেন, 1 মাসের স্টেটমেন্ট দেখাই দিলেন। আর যদি দেখেন দুইটাতেই সমস্যা আছে আপনার, সেক্ষেত্রে আপনি আপনার নামে টাকা রাখতে পারেন। গুড থিং হচ্ছে ইউকেতে ভিসা অ্যাপ্লিকেশনের সময় সোর্স অফ ফান্ড নিয়ে আপনাকে কোনো কোশ্চেন্স করে না। সো আপনার যেখানে সমস্যা কম ওইখানেই টাকা রাখেন, রাইখা হইতেছে স্টেটমেন্ট হিসাবে দেখান। তো এই ছিল, আমি খুব সিম্পলভাবে খুব স্ট্রেট ফরওয়ার্ড চেষ্টা করেছি আপনাদেরকে মানে বিস্তারিত আপডেট দেওয়ার, অথবা হচ্ছে এই ছোট ছোট যে কোশ্চেনগুলো রেজ হয়েছিল সেইগুলো নিয়ে হচ্ছে খুব কুইক একটা আলোচনা বা ডিসকাশন আপনার সামনে তুলে ধরার। আশা করি ভিডিওটি ইনফরমেটিভ ছিল, আপনাদের ভালো লেগেছে। দোয়া করবেন আমি যেন আমার এই ব্যস্ততার মাঝখানেও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।